জমায়েত চিনি মাথা 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 আজকে আমার বক্তব্যের শুরুতে আমি মহান জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার প্রতি অসীম শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি যেন তাদের শাহাদাত কবুল করা হয় এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস তাদের নসিব করা হয়। সেই সাথে আমি সকল জুলাই যোদ্ধাদের অভিবাদন জানাচ্ছি তাদের অবিস্মরণীয় সাহস এবং দেশপ্রেমের জন্য। কারণ জুলাই বিপ্লব এমন একটি বিপ্লব, একটি ইউনিক বিপ্লব বিশ্বের ইতিহাসে সংঘটিত হয়েছে যেখানে যারা বিপ্লবী ছিলেন তারা সবাই নিরস্ত্র ছিলেন এবং এই নিরস্ত্র বিপ্লবীরা রাষ্ট্রীয় ভায়োলেন্সকে তারা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের অমানবিক অত্যাচার অমানবিক ভায়োলেন্সকে তারা পরাভূত করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন। এটা বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন বিপ্লব বলে আমি মনে করি। এই যে বিপ্লব সংগঠিত হয়েছিল, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই বিপ্লব আরেকটি কারণে খুবই ইউনিক বিপ্লব ছিল, কারণ এই বিপ্লবটি একাধারে যে বাংলাদেশের জনগণের উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল তার বিরুদ্ধে বিপ্লব ছিল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করা হয়েছিল সেই স্বাধীনতা সার্বভৌমত্বের যারা লুণ্ঠন করেছিল সেই ভারতীয় হেজেমনির বিরুদ্ধে বিপ্লব ছিল। এবং বিপ্লবীরা শুধু বাংলাদেশের জনগণকেই মুক্ত করে নাই, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছিল, তারা ইন্ডিপেন্ডেন্স ফিরিয়ে এনেছিল। সেই কারণে এই বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং আমরা এখনো আমি মনে করি সেই বিপ্লবের মধ্যে আছি। সেই বিপ্লবের যে আমাদের লক্ষ্যগুলি ছিল সেই লক্ষ্য আমাদের এখনো সেই লক্ষ্যগুলো আমরা অ্যাচিভ করতে পারি না। কাজেই যতদিন না যে কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, যে রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রের শাসন ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার সাধিত শেষ না হবে, যতদিন না পর্যন্ত আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সকল প্রকার হুমকি থেকে সকল প্রকার থ্রেট থেকে আমরা মুক্ত হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব চলমান থাকবে। এই বিষয়টি আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে আমাদের যে বিপ্লব শুরু হয়েছে গত বছর জুলাই মাস থেকে, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের তরুণ সমাজ, তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে এবং সেই বিপ্লব বাংলাদেশের তরুণদেরই সম্পন্ন করতে হবে। আমরা বিপ্লব করবার কিংবা বিপ্লব সম্পন্ন করার বয়স পার হয়ে এসেছে। ওই বিপ্লবে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, কিন্তু ওই বিপ্লবে কর্মজীবীরা ছিলেন, শ্রমজীবীরা ছিলেন, কৃষক ছিল, মধ্যবিত্তরা ছিল, বা এমনকি আমরা দেখেছি যে রিটায়ার্ড সামরিক অফিসাররা পর্যন্ত এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার পরিজন। কাজে এই বিপ্লবের অংশগ্রহণে শুধুমাত্র ফ্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণী ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার। এটা যেন আমরা কখনো ভুলে না যাই যে এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে। বিপ্লব কিন্তু বাঁচিয়ে রাখতে হয়, বিপ্লবকে বাঁচিয়ে রাখতে না পারলে বিপ্লব একসময় জনগণ ভুলে যায় বিপ্লবের কথা। তো এই বিপ্লবের থ্রেট কোত্থেকে আসছে, বিপদ কোত্থেকে আসছে? বিপদ দুই দিক থেকে আসবে। একটা বিপদ আসবে অভ্যন্তরীণ বিপদ, ইন্টারনাল। সেই বিপদটা কোত্থেকে আসবে? সেগুলো হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে
ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে। সেই অনুপ্রবেশকারীরা কিন্তু সর্বতোভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিতে চাইবে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ আমরা যদি এই রয়ের কিংবা ভারতের দালাল গোষ্ঠীকে তাদের মুখোশ উন্মোচন না করি, তাহলে আমরা দীর্ঘমেয়াদী লড়াইয়ে আমরা জয়লাভ করতে পারবো না। কারণ ঘরের ভিতরে শত্রু রেখে আপনি বিদেশিদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। কাজেই আমাদের উচিত শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, অনেকেই আমার আগে অনেক বক্তব্য বলে গেছেন যে এই বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোসররা এখনো আছেন। কেবল এই বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোসর কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য, এবং সেই কর্তব্য আমাদের সকলকে পালন করতে হবে। আমি একজন পত্রিকার সম্পাদক হিসেবে আমার দেশ পত্রিকায় আমার সাধ্যমতো সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা করে যাব। বিবেচনা করতে হয়, রাষ্ট্র চালাতে হলে এভাবেই বিবেচনা করতে হবে যে আমাদের প্রতিবেশীরা আমাদের পোটেনশিয়াল এনিমি অ্যান্ড পোটেনশিয়াল অ্যান্ড কম্পিটিটর অ্যান্ড পোটেনশিয়াল এনিমি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আমরা এই এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে পারি। এবং এই এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে গিয়ে আমাদের আরো স্মরণে রাখতে হবে যে সামরিক দিক দিয়ে আমরা খুব শক্তিশালী রাষ্ট্র নই। আমাদের জনসংখ্যা আছে, কিন্তু আমাদের সম্পদের অভাবের কারণে সামরিক দিক দিয়ে আমরা খুব একটা শক্তিশালী নই। এবং আমাদের চারপাশে যে রাষ্ট্র ঘিরে আছে ভারত, সে একটি সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র শুধু নয়, সে একটা অ্যাটমিক পাওয়ার স্টেট, তার পারমাণবিক শক্তি সেই রাষ্ট্রে আছে। তাহলে আমরা আমাদের স্বাধীনতা কিভাবে রক্ষা করব? এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে, তারা তো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্যই শহীদ হয়েছে, তারা তো বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবার জন্য শহীদ হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে না পারি, তাহলে আমরা শহীদদের মর্যাদা রক্ষা করতে পারবো না। এটা আমাদের পরিষ্কার করে মনে রাখতে হবে। কাজেই আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার, আমরা জানি এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের আয়ু আছে আর 6 থেকে 7 মাস। কারণ সরকার প্রধান ঘোষণা করে দিয়েছেন, একবার বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা জানি। এবং আজকে আমি যতদূর খবর পেয়েছি, আজকে তিনি আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের কথা ঘোষণা করবেন। সুতরাং এই সরকার আর মাত্র 7 মাস আছে। কাজে তাদের পক্ষে, এই সরকারের পক্ষে কোনো বৈপ্লবিক পরিবর্তন করবার আর সময় নাই। এরপরে যে সরকার আসবে, যে নির্বাচিত সরকার আসবে 5 বছরের জন্য, সেই সরকারের প্রতি আমার একটি পরামর্শ এবং একটি আহ্বান আছে যে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আমাদের তরুণদের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কারণ যদি আমরা আমাদের তরুণ জনগণকে মিলিটারি ট্রেনিং দিয়ে রাখতে পারি, তাহলে যখন আমাদের এক্সটার্নাল থ্রেট আসবে, আমি নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের তরুণ সমাজ সেই এক্সটার্নাল থ্রেটকে মোকাবেলা করতে সক্ষম হবে।